জটিলা সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে ভালোবাসার পরীক্ষায় পাশ করে গেল রূপমতি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রূপমতি তো শুয়ে পড়ে ছটফট করছে, চোখে তো কিছুই দেখতে পাচ্ছে না, ওর দমটা যেন বেরিয়ে আসছে। দেবদত্ত তো সেগুলোকে দেখে আর চুপ করে থাকতে পারছে না, বনজন্তুকে বলছে, বনজন্তু তুমি আমাকে যা করবার করো, কিন্তু এখন আমাকে রূপমতির কাছে যেতে দাও, দয়া করে আমাকে শুধু একবারের জন্য মুক্ত করো, আমাকে এক্ষুনি রূপমতির কাছে যেতে হবে। বনজন্তু গরিলা তখন দেবদত্তকে বলছে, এই যে ছেলে, তুমি নাকি রাজা, তোমার তো দেখছি রাজার মতন সুলভী আচরণ কিছুই নেই, কিন্তু বরং আমি এই মেয়েটাকে বোকা ভেবেছিলাম, কিন্তু ও তো আমাকে ভুল প্রমাণ করেছে। দেবদত্ত তখন গরিলাটাকে বলছে, মানে তুমি আমাকে তাহলে কথার জালে ভোলাবার চেষ্টা করছো, তুমি কিন্তু এবার আমাকে অস্ত্র হাতে নিতে বাধ্য করছো। এই বলেই দেবদত্ত যখন এবার তীর ধনুকটা বের করতে যাবে, রূপমতি তখনই তো দেবদত্তকে বারণ করে। এরপর রূপমতি তো উঠে দাঁড়ায়। রূপমতি দেখতে পায় যে হঠাৎ করে ও সমস্ত কিছু চোখে দেখতে পাচ্ছে। অপরদিকে দেখা যায় তত্তরই অরু অবিরাজ সকলকে বলছে যে আমি রূপমতির কাছে যাব, আর জটিলা যে এ জঙ্গলে আছে সেটার খোঁজ আমি ওকে দেব। সকলে তো তত্তরীকে একা যেতে না করছে, কারণ তত্তরী সাইজে অনেকটা ছোট আর ওর রূপমতিকে খুঁজতে অনেকটা সময় লাগবে। কোন পাখি তখন তত্তরীকে বলছে যে তত্তরী তুমি একা খুঁজে পাবে না, তাহলে আমি যাই তোমার সঙ্গে, গিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো। তত্তরী তো কিছুতেই রাজি হচ্ছে না। তত্তরী তো ভালো মতনই জানে আগুন পাখি একটা শয়তানের গাছ। অভিরাজ তখন ব্যাপারটা বুঝতে না পেরে তত্তরীকে বলছে, তত্তরী তুমি তো আকারে ছোট, তাই জন্য আগুন পাখিকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, তাহলে রূপমতিকে খুঁজতে তাড়াতাড়ি সম্ভব হবে। এরপর তত্তরী আর কি করবে, আগুন পাখিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে রূপমতিকে খুঁজবার জন্য। অপরদিকে দেখা যায় রূপমতি দেবদত্তকে চিল্লে বলছে যে আমি এখন পুরো ঠিক আছি, সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। দেবদত্ত তখন রূপমতিকে বলছে যে এটা কি করে সম্ভব, তুমি তো ওই বিষ পাতাটা খেয়ে নিলে, বিষের পাতাটা খেলে তো বিষক্রিয়া হয়, তাহলে তুমি ঠিক হলে কি করে, তোমার চোখের দৃষ্টিও ফিরে এলো, এই অসম্ভব সম্ভব কি করে হলো। রূপমতি তখন বলছে এটাই বোধহয় বিশ্বাসের ফল। একটা জায়গায় বিশ্বাস করে আমি ঠকে গেছিলাম, কিন্তু আরেক জায়গায় বিশ্বাস করে আমি বিশ্বাসের ফল পেয়েছি। বিশ্বাসের ফল সবসময় ভুল হয় না। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, রূপমতি তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু। রূপমতি তখন বলছে, ওই যে বনকন্যা ও আমাকে ঠকিয়েছে, ও বিষ পাতা আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যাদেরকে আমি সাহায্য করলাম তারা কেন আমাকে ক্ষতি করতে চাইলো, আমাকে কেন বিষ পাতা দিল। তারপর আমার মনে পড়লো যে বিষে বিষে বিষাক্ষয় হয়, বিষবিক্রের পাতা আমাকে অন্ধ করে দিয়েছিল, আর সেই জল পড়েই আমাকে এই জলের বিষ আমাকে দিয়েছিল, সেই জলের বিষ ওকে খণ্ড করে দিয়েছে। গরিলা তখন রূপমতিকে বলছে, বুদ্ধি করে তো বেশ নিজের প্রাণটা বাঁচিয়ে নিয়েছো মেয়ে, কিন্তু আমার জঙ্গল সুন্দর যদি না হয় তাহলে কিন্তু তোমার মুক্তি নেই, এবং তোমার সঙ্গী তোমার চোখের সামনে মাটিতে মিশে যাবে। রূপমতি তখন গরিলাটাকে বলছে, তোমার জঙ্গল তো অসুন্দর নয়, আমি তো চারিদিকে দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু সুন্দর হয়ে আছে। গরিলা তো এবার খুব রেগে যায় রূপমতির ওপর, বলছে তুমি কি আমার সঙ্গে চালাকি করছো, জানো তুমি এর ফল কি হতে পারে। রূপমতি তখন গরিলাটাকে বলছে, আমি একদম চালাকি করছি না, বরং তুমি আমার চোখ দিয়ে দেখবে এই জঙ্গলটা কেমন স্বর্গের মতন সুন্দর হয়ে গেছে। রূপমতি এবার গরিলাকে বলছে, এরকম সুন্দর সতেজ ঘাস আমি কোনোদিনও দেখিনি। এরপর রূপমতি এইসব বলতে বলতে মাটিতে যেই হাত দেয়, পুরো জঙ্গল একেবারে সুন্দর হয়ে ওঠে, আবারও সবুজ হয়ে ওঠে। রূপমতি আরও বলছে যে গাছগুলো কত সুন্দর, গাছের ফুলগুলো যেন স্বর্গে থেকে অপ্সরা পড়ার মতন গন্ধ ছড়িয়ে ফেলছে চারিদিকে। এই জঙ্গলের মাটিও কত পবিত্র, এখানে সমস্ত প্রাণীরা নিজের ইচ্ছেতে অবসান করবে, কাউকে এখানে জোর করে আটকে রাখতে হবে না। ঠিক তখনই রূপমতি দেখতে পায় যে দেবদত্তের চারিদিক থেকে মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। রূপমতি তাড়াতাড়ি করে ছুটে দেবদত্তের কাছে যায়, আর গিয়ে বলছে, গনগনে রাজ, এই বলেই দেবদত্তের হাত ধরে টেনে মাটির ভেতর থেকে বের করে। দেবদত্ত তো পুরো অবাক, রূপমতিকে বলছে, রূপমতি তুমি এইসব অসম্ভবকে সম্ভব করছো কি করে। রূপমতি তখন দেবদত্তকে জানায়, কোনো কিছু অসুন্দর হয় না, এ দুনিয়াতে কোনো কিছু অসুন্দর বলে কিছুই হয় না, সমস্ত কিছু সুন্দর, শুধু আমাদের দৃষ্টিশক্তি দিয়ে সেটাকে সুন্দর করে দেখলেই সেটা সুন্দর হয়ে যায়। আমাদের মন যদি পবিত্র থাকে তাহলে দুনিয়ার সমস্ত জিনিসই সুন্দর। গরিলা তখন রূপমতিকে বলছে, না, তুমি এখনো পর্যন্ত সব সত্য মুছতে পারোনি, এখনো তুমি সমস্ত কিছু সুন্দর করে তুলতে পারোনি, তুমি ভয়ানক কদাকর এক প্রাণী,
আমি এত কুৎসিত দেখতে যে আমাকে দেখলে সকলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তোমার চোখে আমি সুন্দর এত বড় কথা তুমি নিশ্চয়ই বলতে পারবে না। কিন্তু যদি এবার তুমি চালাকি করে আমার মন ভোলাতে চাও, তবে এখানেই কিন্তু তোমাকে হত্যা করব। তবে যদি সত্য বলো তাহলে ওই সামনের প্রাচীর ভেঙে যাবে। এরপর রূপমতী গরিলাটার সামনে যায়, গিয়ে গরিলাকে বলছে, আমার চোখে তুমি সুন্দরের একটা অন্য নাম। তুমি পবিত্র, তুমি সৎ। আমি তোমার অন্তরে সৌন্দর্যকে খুব বিশ্বাস করি। আর সেটাই এই বিশ্বাস ভরসার মূল। ঠিক তখনই দেখা যায় কথাগুলো শুনে গরিলার গা থেকে আগুন বেরোতে থাকে, আর সেই আগুন ছিটকে এসে রূপমতির গায়ে লাগতেই রূপমতি তো মাটিতে লুটিয়ে পড়ে। দেবদত্ত তো এবার ছুটে যায় রূপমতির কাছে রূপমতিকে বাঁচানোর জন্য। দেখা যায় রূপমতি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে। দেবদত্ত এবার নিজের তীরধনুকটা বের করেছে গরিলাটাকে মারবে বলে। ঠিক তখনই দেবদত্ত দেখতে পায় যে পেছনের বড় পাঁচিলটা ভেঙে গিয়ে গরিলাটা একটা মানুষ রূপ ধারণ করে নেয়। দেবদত্ত আর রূপমতি তো সেটা দেখে পুরো অবাক, চমকে যায়। দেবদত্ত এবার নিজের তীরধনুকটা নিচে নামিয়ে নেয়। এবার সেই ছেলেটা এসে রূপমতির কাছে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বলছে যে অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য আজকে আমি মুক্তি পেলাম, সুন্দরের অভিশাপ আমি কাটিয়ে উঠলাম। রূপমতি তখন ছেলেটাকে বলছে যে তুমি তো অসুন্দর ছিলে না, আমি তো তোমাকে সত্যিই বলেছি। আমি তো তোমাকে বলেছি যে তোমার মন পবিত্র, অতীব সুন্দর, তাই জন্য তুমিও পবিত্র। ছেলেটা তখন রূপমতিকে বলছে, তোমার মতন সুন্দর উদার মনের মানুষ আমি আগে কখনো দেখিনি। আমার এই কঠিন বাঁধা অসাধ্য সাধন হয়ে যেত যদি না তুমি আসতে। ছেলেটা তখন রূপমতিকে আরও একটা কথা বলে যে যেই উদ্দেশ্যে তুমি বেরিয়েছো, সত্য আর সুন্দরের পথ যদিও বা খুব কঠিন, তবে তার থেকেও কঠিন কিন্তু ওই ভালোবাসার পথ। মানে ছেলেটার কথা শুনে বোঝা যাচ্ছে রূপমতি আবার ভালোবাসার পথেরও পরীক্ষা দিতে চলেছে। একটার পর একটা পরীক্ষা রূপমতি দিয়ে যাচ্ছে। ছেলেটা তখন রূপমতিকে বলছে, ওই ভালোবাসার পথেই সব থেকে বেশি মানুষ আঘাত পায়। সত্যিকারের ভালোবাসা পেতে আর তাকে ধরে রাখতে অনেক বাধা তোমাকে পেরোতে হবে, সেই পরীক্ষাও দিতে হয়। রূপমতি তখন মনে মনে বলছে যে সেই পরীক্ষা তো আমি আজও দিয়ে চলেছি, কিন্তু আমি জানি আমার ভাগ্যে সত্যিকারের ভালোবাসাকে পাওয়ার কোনো ক্ষমতা নেই। রূপমতি তখন ছেলেটাকে সোজাসুজি একটা প্রশ্ন করে, বলছে তুমি কি আমাকে বলতে পারবে আমি ওই স্মৃতিমণি কোথায় পাবো? ছেলেটা তখন রূপমতিকে বলছে, স্মৃতিমণি কোথায় পাবে সেটা আগে থেকে কারোর বলা সম্ভব নয়, তবে আমি তোমাকে একটা ছোট্ট উপহার দেবো যেটা তোমার খুব কাজে লাগতে পারে। এরপর ছেলেটা রূপমতিকে একটা ছোট্ট মুক্ত দেয়। রূপমতি সেই মুক্তটাকে নিয়ে মনে মনে বলছে, না জানি আরও কত পরীক্ষার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। ছেলেটা এবার রূপমতির কাছে এমন একটা জিনিস চায় যেটা শুনে রূপমতি পুরো চমকে যায়। ছেলেটা রূপমতিকে বলছে, তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? রূপমতি তখন বলছে যে হ্যাঁ বলো। ছেলেটা তখন রূপমতিকে বলছে, তোমার ওই জামায় যেখানে রক্ত লেগে আছে সেখান থেকে তুমি এক টুকরো জামা আমাকে দেবে? রূপমতি তো কথাটা শুনে পুরো অবাক। রূপমতি ছেলেটাকে বলছে, তুমি এরকম হঠাৎ এরকম অদ্ভুত জিনিস কেন চাইছো? ছেলেটা তখন রূপমতিকে বলছে, তোমার ভালোর জন্যই। তুমি আমাকে মুক্তি করেছো, তাই জন্য তোমার কৃতজ্ঞতা বশত আমি তোমার থেকে এইটুকু জিনিসই চাইছি। এরপর রূপমতি আর কোনো কথা না ভেবে ছেলেটাকে নিজের কাপড়ের রক্তের লাগা কাপড়ের টুকরোটা দিয়ে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। কালকের এপিসোডে কি হতে চলেছে কমেন্টে অবশ্যই একটু জানিয়ে যাবেন। আর এরকম ধরনের এপিসোড দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।